হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি এমডি রাজু আজকে আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওতে ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রবাহমানতার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ জনন বা রিপ্রোডাকশন নিয়ে একটু কথা বলতে চাই। বেশ অনেক দিন হয়ে গেল আমরা ভিডিও আপলোড করতে পারিনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এরপর থেকে অবশ্যই আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতে থাকবো, তাই তোমরা বেশি বেশি কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, কারণ তোমাদের কমেন্ট আমার অনুপ্রেরণা। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জনন নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এর আগে আমরা ভিডিও সিরিজের ধারাবাহিকতায় শেষ ভিডিও অর্থাৎ আমরা জননের প্রথম পার্টটি আলোচনা করেছি, যেখানে আমরা জনন নিয়ে একটু সূচনা পর্ব সেরেছি। আজকে আমরা নেক্সট জননের বিভিন্ন প্রকারভেদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকারভেদ অর্থাৎ অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে একটু কথা বলবো। তো যাই হোক, আজকের ভিডিওর প্রথমেই আমরা আরেকবার দেখে নিব যে জননের বিভিন্ন প্রকারভেদগুলো আসলে কি কি। তো চলো আজকের ভিডিওতে প্রথমেই আমরা দেখে নিই জনন কত প্রকারের। তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ আমি এখানে জনন পয়েন্ট করেছি। এরপরে আমরা জননকে একটু শ্রেণী বিভাগ করে নেব। তো তোমরা বইয়ের মধ্যে অবশ্যই জননের দুটি শ্রেণী বিভাগ দেখতে পাবে, যে একটা যৌন জনন আর অযৌন জনন। কিন্তু এছাড়াও জননের মধ্যে আরও আমরা পাই ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজ জনন এবং অপুংজনি বা পার্থেনোজেনেসিস। তো যাই হোক, প্রধানত আমরা দুটি লিখলেই হবে, যৌন জনন আর অযৌন জনন। কিন্তু এছাড়াও আরও জনন প্রক্রিয়া সম্পন্ন হয় যেভাবে, সেটা হলো পার্থেনোজেনেসিস বা অপুংজনি এবং অঙ্গজ জনন। তো যাই হোক, আমরা এখানে এই চারটাই লিখে নিচ্ছি। প্রথমে আমরা লিখছি যৌন জনন, নাম্বার 2 অযৌন জনন, ওকে, এবং নাম্বার 3 অঙ্গজ জনন, এবং নাম্বার 4 অপুংজনি। তাহলে মোটামুটি আমরা যদি সবগুলো জনন প্রক্রিয়া লেখার চেষ্টা করি, তাহলে এই 4 ধরনের পাই: যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন আর অপুংজনি। জননের সংজ্ঞাটা আর আমি রিপিট করলাম না, তোমরা অবশ্যই আগের ভিডিওতে দেখেছো। যারা তোমরা দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নাও। তো যাই হোক, প্রথমে আমাদের বইয়ের মধ্যে এই জনন প্রক্রিয়াগুলোর মধ্যে যেই জনন প্রক্রিয়াটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অযৌন জনন, এবং তারপরে অঙ্গজ জনন, এবং তারপরে যৌন জনন আমাদের বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো আমরাও ঠিক একইভাবে, যেন আমাদের সুবিধা হয়, তাই বইয়ের ধারাবাহিকতা অনুসারে আমরা আজকে প্রথম অযৌন জনন নিয়ে কথা বলবো, এবং তারপরের ভিডিওতে আমরা অঙ্গজ জনন, এবং তারপরে আমরা যৌন জনন নিয়ে কথা বলবো। বইয়ের মধ্যে অপুংজনি তোমরা এমনি থেকে পাবে না, কিন্তু তারপরেও আমরা অপুংজনি নিয়ে কিছু কথা অবশ্যই পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, আজকের আলোচনার প্রধান যে পয়েন্ট সেটা হচ্ছে অযৌন জনন, বা এটাকে আমরা বলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ জনন মানেই হচ্ছে রিপ্রোডাকশন, তাই তো? এর ইংরেজি প্রতিশব্দ। এবার দেখো, প্রথমে যৌন জনন যেটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন, অযৌন জনন অর্থাৎ হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অঙ্গজ জনন যেটা হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন, অপুংজনি বা এটাকে আমরা বলি পার্থেনোজেনেসিস। মনে রাখতে হবে পার্থেনোজেনেসিস। এর আগে তোমরা একটা এরকমই শব্দ পেয়েছো প্রথম চ্যাপ্টারে, যেটা ছিল পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কি? পার্থেনোকার্পি হচ্ছে বীজবিহীন ফল তৈরি করার প্রক্রিয়া, যেটাকে বলা হয় পার্থেনোকার্পি। এখানে আমরা অপুংজনিকে কি বলছি? পার্থেনোজেনেসিস। তো একটু পার্থক্য আছে নামের মধ্যে। তো যাই হোক, আমরা এরপরে আলোচনা করব পার্থেনোজেনেসিস জিনিসটা কি। তো চলে আসো আজকের আলোচনায়। আজকের আলোচনায় প্রথমে আমরা আলোচনা করব অযৌন জনন।
দেখো, অযৌন জননের মধ্যে আমাদের বইয়ে বেশ কয়েকটা পদ্ধতি আলোচনা করা হয়েছে। প্রত্যেকটি পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই একটু বুঝে পড়ার দরকার রয়েছে। এবং যদিও একটু বেশ বড় এই অযৌন জনন প্রক্রিয়াটা, কিন্তু তারপরেও আমাদের কিন্তু কিছু শব্দ মনে রাখলেই আমাদের পরীক্ষায় কমন চলে আসে। তো কোন শব্দগুলো আমাদের মনে রাখতে হবে যেগুলো পরীক্ষায় সাধারণত আসে, সেগুলো অবশ্যই ভিডিওর শেষে আমি বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, চলো এখন আজকের আলোচনায় বুঝে নিই আগে অযৌন জননের বিভিন্ন পদ্ধতিগুলোর নাম। প্রথম যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটার নাম হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন, ওকে, বা এটাকে বলা হয় বাইনারি ফিশন। ফিশন অর্থাৎ হচ্ছে বিভাজন, বাইনারি মানে দুই, ওকে, কম্পিউটারের ভাষায় বাইনারি। তো দ্বিবিভাজন এটা একটা পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। এবং তার পাশাপাশি আর একটা পদ্ধতির নাম তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে বহু বিভাজন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি দুটো প্রক্রিয়া, অযৌন জননের ক্ষেত্রে দুটো প্রক্রিয়া লিখেছি, একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। তোমরা আগের ভিডিওতে অবশ্যই অযৌন জনন প্রক্রিয়াটা কি এটা নিয়ে তোমরা জেনেছো, তাই আজকে অযৌন জনন কাকে বলে সেটা নিয়ে বলিনি, কিন্তু তারপরেও একবার বলে দিচ্ছি যে অযৌন জনন এমন একটা প্রক্রিয়া যেটাতে সাধারণত স্পোর অর্থাৎ রেণুর মাধ্যমে বংশবিস্তার হয়, ওকে, এবং কোনো সময় এটা কোষ বিভাজনের মাধ্যমেও। তো এখানে আমরা যে দ্বিবিভাজন বহু বিভাজন দেখব, এটা কোষ বিভাজনের মাধ্যমেই ঘটে। তো যাই হোক, অযৌন জননের একক তোমরা পড়েছো স্পোর বা রেণু। এবং অযৌন জনন এমন একটি প্রক্রিয়া যেখানে একটি জীব দ্বারাই বংশবিস্তার সম্ভব, অর্থাৎ একটি জীব তার নতুন জীব তৈরি করতে পারে, ওকে। তো এই যে অযৌন জনন যদিও একটি সরল প্রক্রিয়া, সবচেয়ে জটিল প্রক্রিয়া এখানে হচ্ছে যৌন জনন। এটা হচ্ছে সরল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত অর্থাৎ খুব তাড়াতাড়ি জনন সম্পন্ন করা যায়। তো আমরা অযৌন জননের ক্ষেত্রে দুটো প্রক্রিয়া বা দুটো পদ্ধতি কথা বলছি। প্রথমে দ্বিবিভাজন আর বহু বিভাজন। দেখো, দ্বিবিভাজন জিনিসটা কি? দ্বিবিভাজন, দ্বি মানে দুই, বিভাজন মানে ভাগ, যেরকম কোষ বিভাজন কোষের ভাগ, ঠিক এখানে দ্বিবিভাজন মানে হচ্ছে দুটো ভাগ। কিসের ভাগ? কিসের ভাগ? অবশ্যই এখানে আমাদের মনে রাখতে হবে যে কোনো জীবের, অবশ্যই একটা জীব দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো আলাদা আলাদা জীব তৈরি করবে। এটাই হচ্ছে দ্বিবিভাজন। দেখো, এরকম একটা প্রাণী, যে প্রাণীটার মধ্যে দ্বিবিভাজন ঘটে সেটা হচ্ছে অ্যামিবা। তোমরা অলরেডি জানো যে অ্যামিবা একটি এককোষী প্রাণী, একটি এককোষী আদ্য প্রাণীর নাম অ্যামিবা। এবং এই যে আদ্য প্রাণীটা, এর নির্দিষ্ট কোনো আকার নেই। হ্যাঁ, তোমরা পড়েছো এর নির্দিষ্ট আকার নেই, তার জন্য আমার ক্ষেত্রে আঁকতেও একটু সুবিধা হয়, কারণ আমি যখন আম আঁকি লিখে দিতে হয় এটা আম, নাহলে কেউ কাঁঠাল ভেবে নেয়। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামিবা আমি এঁকেছি, কারণ এখানে লিখতে হবে না আমাকে এটা অ্যামিবা, কারণ অ্যামিবার নির্দিষ্ট কোনো আকার নেই, তো খুব সুবিধা অ্যামিবা আঁকার জন্য। তো এই যে অ্যামিবা, এটা একটা এককোষী প্রাণী। এবার দেখো, এই যে এককোষী প্রাণীটা, তোমরা জানো যে কোনো এককোষী প্রাণীর ভিতরের দিকে অবশ্যই নিউক্লিয়াস থাকে। তো অ্যামিবা কি করে? অনুকূল পরিবেশে, যখন পরিবেশে অনুকূল দেখে, তখন এই যে অ্যামিবার আকৃতি, এই আকৃতি সে গোলাকার করে নেয়। তাহলে অ্যামিবা হয়ে গেল গোলাকার, এই হয়ে গেল তার নিউক্লিয়াস, ওকে। এবং তোমরা প্রথম চ্যাপ্টারে অলরেডি পড়েছো অ্যামিবার গমনের সময় যে অ্যামিবার এরকম কিছু বর্ধিত অংশ লক্ষ্য করা যায়। এই বর্ধিত অংশগুলোই তাদের পা, এবং এগুলোকে বলা হয় সিউডোপোডিয়া বা ক্ষণপদ, কারণ এগুলো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্যই এগুলো থাকে। দেখতে পাচ্ছ এখানে গুটিয়ে গোলাকার হয়ে গেছে, তার মানে আর পা নেই। আমাদের কখনোই এরকম হয় না যে এখন হাত আছে পরে হাত থাকে না, কখনোই এরকম হয় না। তো এদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে পাটা কিছুক্ষণ সময়ের জন্য থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ক্ষণপদ বা সিউডোপোডিয়া। পরীক্ষায় কিন্তু এটাও প্রশ্ন আসে, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপদ বা সিউডোপোডিয়া, যদিও এটা প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। যাই হোক, আমরা একবার মনে করে নিলাম। তো অ্যামিবা কি করে? অনুকূল পরিবেশে এর আকৃতি গোলাকার করে নেয়, এবং তারপরে ধীরে ধীরে এই যে কোষ পর্দা তোমরা দেখতে পাচ্ছ,
এবং তোমরা জানো যে কোষের ভিতরের দিকে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমকে ধীরে ধীরে সে সংকুচিত করে, হ্যাঁ, অর্থাৎ কোষ পর্দা সংকুচিত হলো এবং তার সাথে সাথে নিউক্লিয়াসও সংকুচিত হয়, অর্থাৎ ড্রাম বেল শেপ হয়ে যায়। এবং তারপরে এখান থেকে এই যে পার্টটা, এখানে একটা আলাদা কোষ তৈরি হয়, এখানে একটা আলাদা কোষ তৈরি হয়, অর্থাৎ এখানে বিভাজন লক্ষ্য করা যায়। এখানে নিউক্লিয়াস উপরে চলে গেল, এখানে নিউক্লিয়াস চলে গেল। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে একটা অ্যামিবা অর্থাৎ একটা কোষ থেকে তার দুটা কোষ বা দুটো অ্যামিবা তৈরি হয়ে গেছে। এবং এই তো প্রক্রিয়াটাই হলো জনন, যে যখনই একটা জীব তার সংখ্যা বাড়াবে যে কোনো উপায়ে হোক, সেটাই হচ্ছে জনন প্রক্রিয়া। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা অ্যামিবা তার অনুকূল পরিবেশে সে কোষ বিভাজনের মাধ্যমে দুটো কোষ তৈরি করে। এবং দুটো কোষ মানে একটা অ্যামিবার মধ্যে কি দুটো কোষ থাকে? থাকে না। তাহলে তো আমরা কখনো বলতাম যে অ্যামিবা সাধারণত এক কোষী, কিন্তু কখনো কখনো দ্বিকোষী, কখনোই বলি না। আমরা সবসময় জানি যে অ্যামিবা এক কোষী। তো একটাই কোষ, যখনই দুটা কোষ হয়ে গেল তার মানে দুটো অ্যামিবা তৈরি হলো, দ্বিবিভাজন। ওকে, এবার চলে আসো বহু বিভাজন। বহু বিভাজন কি? অনেকগুলো বিভাজন। এবার এই যে বিভাজন প্রক্রিয়াটা, এটা সাধারণত আমরা পরিষ্কার দেখতে পাই। উদাহরণগুলোই আমি প্রথমে লিখছি কারণ ইম্পর্টেন্ট। প্লাজমোডিয়াম, এই যে প্লাজমোডিয়াম, তোমরা এই নামটা পড়েছো যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটাও একটা আদ্য প্রাণী, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এবং এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আমাদের শরীরে খুবই সুন্দর একটা রোগ তৈরি করে, রোগ যদিও সুন্দর হয় না, যেটার নাম হচ্ছে ম্যালেরিয়া। ওই যে অ্যানোফিলিস মশকির শরীরে এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে বহন করে এবং তারপরে পুশ করে আমাদের দেহে। তো এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের মধ্যে আমরা বহু বিভাজন দেখতে পাই। এই বহু বিভাজনটা কেমন? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এই যে আদ্য প্রাণীটা, এই আদ্য প্রাণীটা এককোষী, অর্থাৎ এই আদ্য প্রাণীটার মধ্যে একটা নিউক্লিয়াস আছে, যেহেতু একটা কোষ আছে। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস কি হয়, একটা প্লাজমোডিয়ামের একটা বিশেষ দশা রয়েছে, যেই দশাটার নাম হচ্ছে সাইজন্ড দশা। অবশ্যই মনে রাখবে, কি দশাটার নাম? সাইজন্ড দশা। এই দশায় একটা প্লাজমোডিয়ামের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস অনেকগুলো ছোট ছোট পার্টে বিভাজিত হয়, ঠিক আছে? তাহলে এই প্লাজমোডিয়ামের মধ্যে এই যে নিউক্লিয়াস অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে বিভক্ত হলো। ওকে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সাইজোগনি। কি বললাম? এই প্রক্রিয়াটার নাম, যে প্রক্রিয়ার মাধ্যমে সাইজন দশায় একটা নিউক্লিয়াস প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হয়, সেই যে ঘটনাটা, এই ঘটনাটার নাম হচ্ছে সাইজোগনি। এই সাইজোগনির পর এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস এরপরে এই যে কোষ পর্দা বিদীর্ণ হয়ে অনেক বাইরে বেরোয় এবং আলাদা আলাদাভাবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে পরিণত হয়। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বহু বিভাজন এবং লক্ষ্য করা যায় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের মধ্যে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে সাইজন দশায় নিউক্লিয়াস বিভাজিত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় সাইজোগনি। নেক্সট, পরের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। পরের প্রক্রিয়াটা অবশ্যই তোমরা, আচ্ছা, এটা ছিল বাইনারি ফিশন, এটা হচ্ছে মাল্টিপল ফিশন, অর্থাৎ হচ্ছে বহু বিভাজন। নেক্সট, পরের যে পদ্ধতিটা, সেটা হচ্ছে কোরকোদ্গমের মাধ্যমে, কোরকোদ্গমের মাধ্যমে, বা এটাকে বার্ডিং পদ্ধতি বলা হয়। কি পদ্ধতি? বার্ডিং পদ্ধতি। এবং এই যে বার্ডিং পদ্ধতি, এই বার্ডিং পদ্ধতির মাধ্যমে কিছু ছত্রাক রয়েছে বা কিছু উদ্ভিদ রয়েছে, তারাও বংশ বিস্তার করে, এবং কিছু প্রাণী রয়েছে তারাও বংশ বিস্তার করে। তো আমরা উদাহরণ প্রথমে একটা ছত্রাকের নিয়ে নিই, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ছত্রাক। এই দুটোই ছিল আদ্য প্রাণী। ওকে, এরকম হচ্ছে একটা ছত্রাকের নাম হচ্ছে ইস্ট। তোমরা নামটা জানো, ইস্ট পাউরুটি তৈরি করতে সাহায্য করে। এই যে ইস্ট, এ কি করে, এর দেহে, আচ্ছা এখানেই করি, এই যে ইস্ট, এটা হচ্ছে একটা এককোষী শৈবাল, এককোষী ছত্রাক। এই যে এককোষী ছত্রাকটা, এই এককোষী ছত্রাকের যদি কোনো সময় অসম বিভাজন ঘটে, অসম বিভাজন, তখন কি হয়, এ একটা কোরকের মতো অংশ তৈরি করে।
এই যে দেখতে পাচ্ছ এই অংশটা বর্ধিত অংশ, এবং এই যে নিউক্লিয়াস কিছুটা উপরের দিকে, মানে বিভাজনটা ঠিক মতো হয়নি, অসম বিভাজন, অর্থাৎ কোষ বিভাজনের সময় যদি অসম বিভাজন দেখা যায় তাহলে এর উপরের দিকে একটা কোরক লক্ষ্য করা যায়। যদিও এই কোরক যেখান থেকেই নতুন ইস্ট তৈরি হবে, এবং যেহেতু এই কোরকের মাধ্যমেই হয় তার জন্য এটাকে বলা হচ্ছে কোরকোদ্গম দ্বারা বংশবিস্তার পদ্ধতি, বা এটাকে আমরা বার্ডিং বলি, কারণ হচ্ছে কোরকের ইংরেজি হচ্ছে বার্ড। ওকে, তো এই যে বার্ডিং পদ্ধতি, এই বার্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বহিস্থ আর একটা হচ্ছে অন্তস্থ। তো এটা যেহেতু বাইরের দিকে তৈরি হচ্ছে তো এটাকে বলা হয় বহিস্থ, এটা হচ্ছে বহিস্থ কোরক। তো দেখতেই পাচ্ছ তোমরা বহিস্থ কোরক সৃষ্টি হচ্ছে, এবং এরপরে আমরা দেখতে পাবো এই যে অংশটা আরো উপরের দিকে এরকম হয়ে গেছে, ঠিক আছে, এবং নিউক্লিয়াসের কিছু অংশ এদিকে এবং কিছু অংশ এদিকে চলে গেছে, এবং তারপরে এই যে জায়গাটা থেকে আমরা দেখতে পাবো এটা একটা আলাদা ইস্ট, এবং এই যে অংশটা এটা একটা আলাদা ইস্ট। তাহলে একটা ইস্ট থেকে দুটো ইস্ট পেয়ে গেলাম। এই যে পদ্ধতিটা বাইরের দিকে একটা বার্ড তৈরি করা বা কোরক তৈরি করা, এই কোরক তৈরি করার মাধ্যমে যে বংশবিস্তার পদ্ধতি সেটাকে বলা হয় বার্ডিং পদ্ধতি, এবং এটা দেখা যায় ইস্টের ক্ষেত্রে। এবং ইস্টের একটা বিশেষ দশা রয়েছে, যেই দশায় কিন্তু এই ঘটনাটা ঘটে সেই দশাটার নাম হচ্ছে টরুলা। কি দশাটার নাম? টরুলা। এবং এই জন্য এই পদ্ধতিকে টরুলেশন বলা হয়। কি বলা হয়? টরুলেশন। টরুলা দশায় এই ঘটনাটা ঘটে, যেরকম এখানে সাইজন্ড দশায় ঘটনাটা ঘটছিল। ওকে, নেক্সট চলে আসে এরপরে প্রাণীদের মধ্যে হাইড্রা নামটা তোমরা অনেক শুনেছ। এই হাইড্রার মধ্যেও কিন্তু এই ঘটনাটা লক্ষ্য করা যায়, ঠিক আছে। তোমরা জানো যে হাইড্রা এমন একটা প্রাণী, তার যে মুখ, সেই মুখের অংশে অনেকগুলো কোর্সিকা থাকে। তো এই যে হাইড্রা, যেটা হচ্ছে নিডারিয়া পর্বের একটা প্রাণী, এই হাইড্রা এর দেহে নতুন একটা বার্ড তৈরি করে, এই হাইড্রা নতুন একটা বার্ড তৈরি করে, এবং এই বার্ড তৈরি করার পর এই বার্ডটা একটা নির্দিষ্ট সময় পর যখন এটা অ্যাকচুয়ালি পরিণত হয় তখন নিজ ইচ্ছায় এরা এটাকে ছাড়িয়ে ফেলে, এবং তারপরে এই যে অংশটা এটা নতুন একটা হাইড্রাতে পরিণত হয়। এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটা মানে এই পদ্ধতিটা হচ্ছে বার্ডিং পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে হাইড্রা বংশ বিস্তার করে। তো এটা হচ্ছে বহিস্থ বার্ডিং পদ্ধতি, মানে বহিস্থ বার্ড। আরেকটা আমি বলছিলাম যে অন্তস্থ বার্ড হয়, যেটাকে আমরা গেমিউল বলি। গেমিউল দ্বারা বংশ বিস্তার, আমি এখানে লিখে দিচ্ছি অন্তস্থ বার্ড, বা যেটা হচ্ছে গেমিউল। এবং এই গেমিউল দ্বারা বংশ বিস্তার করে স্পঞ্জ, পরিফেরা পর্বের প্রাণী স্পঞ্জ, ঠিক আছে, সাইকন। এদের ক্ষেত্রে আমরা গেমিউল দ্বারা বংশ বিস্তার দেখব। এটা হচ্ছে অন্তস্থ বার্ড। ওকে, তাহলে অন্তস্থ বার্ড দ্বারা হচ্ছে যেটাকে আমরা গেমিউল বলছি সেটা হচ্ছে স্পঞ্জ, আর বহিস্থ ইস্ট হাইড্রা। তাহলে কোরকোদ্গম হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি 4 নাম্বার। 4 নম্বরে আমরা আলোচনা করব খণ্ডী ভবন। খণ্ডী ভবন বা এটাকে আমরা বলি ফ্র্যাগমেন্টেশন। তো ফ্র্যাগমেন্টেশন দ্বারা বংশ বিস্তার করে এরকম একটা খুবই পরিচিত শৈবাল রয়েছে, যেই শৈবালটার নাম হচ্ছে স্পাইরোগাইরা। হ্যাঁ, খুব ভালো মতো মনে রাখতে হবে, স্পাইরোগাইরা। এই যে স্পাইরোগাইরা, এটা হচ্ছে একটা বহুকোষী শৈবাল। ধরে নিলাম এটা একটা স্পাইরোগাইরা, এগুলো হচ্ছে এক একটা কোষ। হ্যাঁ, এগুলো কোষ, প্রতিটাতে নিউক্লিয়াস রয়েছে, কোষ যেহেতু। তো এই স্পাইরোগাইরার অনেক সময় কি হয়, জলের মধ্য দিয়ে যখন এরা জলের স্রোতে প্রবাহিত হয়, এবং এই জলস্রোতে যদি কখনো এরা আঘাতপ্রাপ্ত হয়, এবং যেই অংশে আঘাতপ্রাপ্ত ঘটবে, মানে আঘাত সৃষ্টি হবে, সেই অংশ থেকে এরা কিন্তু খণ্ডিত হবে, এবং এই খণ্ডিত হওয়ার মাধ্যমে এরা নতুন স্পাইরোগাইরা তৈরি করবে, এবং এই প্রক্রিয়াটার নামই হচ্ছে খণ্ডী ভবন প্রক্রিয়া বা ফ্র্যাগমেন্টেশন। একটু দেখো, এই যে স্পাইরোগাইরা যদি জলের স্রোতে ধরে নিলাম এই অংশে আঘাত পেয়েছে এবং এই অংশে আঘাত পেয়েছে, তাহলে তোমরা কি দেখতে পাবে, কিছুক্ষণ পর দেখা যাবে এই স্পাইরোগাইরা উপরের দিকে এই যে অংশটা, এটা আলাদা অংশ তৈরি হয়ে যাবে।
হ্যাঁ, এই অংশটা মানে এখানে দুটো কোষ। আবার এই অংশে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, আবার নিচের এই অংশে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে দুটো ভাবে পার্ট হয়ে টোটাল 3টা স্পাইরোগাইরা তৈরি হয়ে গেল। এবং এই যে 3টা তৈরি হলো, এই 3টাই এখন স্পাইরোগাইরা। এটাও স্পাইরোগাইরা, এটাও স্পাইরোগাইরা, এটাও স্পাইরোগাইরা। তাহলে একটা স্পাইরোগাইরা থেকে 3টা স্পাইরোগাইরা। এটা হচ্ছে একটা পদ্ধতি, যেই পদ্ধতিটার নাম হচ্ছে খণ্ডীভবন পদ্ধতি। এই প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে স্পাইরোগাইরা। এবং তোমাদের কিন্তু এই পদ্ধতির সাথে আরেকটা কনফিউজিং প্রক্রিয়া রয়েছে, মানে পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিটার নাম হচ্ছে রিজেনারেশন বা পুনরুৎপাদন। তো তোমরা অনেকেই এটা নিয়ে কনফিউশন হও, তো তোমাদের কনফিউশনটা দূর করছি। দেখো 5 নম্বরে আমরা এখানে আলোচনা করব, নিচে হয়তো আর দেখা যাবে না, বা দেখা যাবে, তো আমি নিচে করছি একটু, আশা করি একটু দেখা যাবে। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুনরুৎপাদন প্রক্রিয়া, বা এটাকে রিজেনারেশন বলা হয়। রিজেনারেশন, এই যে রিজেনারেশন প্রক্রিয়া, এই রিজেনারেশন প্রক্রিয়া বংশ বিস্তার করে প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া লার্ভা, এছাড়াও হাইড্রা, স্পঞ্জ, কেঁচো এবং তারা মাছ, এরা বংশ বিস্তার করে। নামগুলো অবশ্যই মনে রাখবে, প্ল্যানেরিয়া লার্ভা, এছাড়াও কেঁচো, হাইড্রা এবং স্পঞ্জ এবং তারা মাছ, এরা। তো এই যে পদ্ধতিটা পুনরুৎপাদন বা রিজেনারেশন আসলে কি? রিজেনারেশন মানে হচ্ছে পুনরায় তৈরি করা। দেখো আমি এই জায়গাটা মুছে দিয়ে একটু এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো একটা প্ল্যানেরিয়া লার্ভা যদি এরকম হয় দেখতে, আমি খুব তাড়াতাড়ি আঁকার চেষ্টা করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো এটা হচ্ছে একটা প্ল্যানেরিয়া লার্ভা। এই লার্ভার মধ্যে দেখা গেল যে কোনো কারণে এই জায়গা দুটো খণ্ডিত হয়েছে। এই জায়গা দুটো খণ্ডিত হওয়ার ফলে আমরা কি পাবো? 3টা খণ্ড পাবো। উপরের দিকে এই খণ্ড পাবো যেখানে এরকম থাকবে, আর এই জায়গাটা একটা পাবো, আর নিচের দিকে এরকম একটা পাবো, 3টা খণ্ড। এবার কি হবে? এই যে 3টা খণ্ড হলো, তখন এই যে অংশটা, উপরের অংশটা, এ কি করবে? এ আবার নতুন ভাবে নিচের অংশটা তৈরি করে ফেলবে, এবং তখন নতুন ভাবে তৈরি করার পর এটা একটা প্ল্যানেরিয়া লার্ভা হবে। এবং এই যে মিডলের অংশটা, এ কি করবে? এ উপরের দিকে মাথা তৈরি করবে, অর্থাৎ এইটুকু ছিল, এ কি করবে? উপরের দিকে মাথা তৈরি করবে, হ্যাঁ, নিচের দিকে আবার লেজ তৈরি করবে। তাহলে এই একটা প্ল্যানেরিয়া লার্ভা হলো। আবার এই অংশটা, নিচের দিকে আমরা শুধু লেজটা ছিল, তো এ কি করবে? এর মধ্যের অংশ তৈরি করবে, আবার উপরের দিকে তোমরা দেখতে পাবে যে হচ্ছে মাথাও তৈরি করে নিয়েছে, দিয়ে এ একটা আলাদা প্ল্যানেরিয়া লার্ভা হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্ল্যানেরিয়া লার্ভাও খণ্ডিত হওয়ার পর নতুন ভাবে তৈরি হচ্ছে। ওকে, তো খণ্ডী ভবনের ক্ষেত্রেও তো খণ্ডিত হওয়ার পর নতুন ভাবে তৈরি হচ্ছিল স্পাইরোগাইরা। তাহলে এটাকে আবার আলাদাভাবে পুনরুৎপাদন নাম দেওয়ার দরকার কি? এটাই দরকার যে দেখো খণ্ডী ভবনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে স্পাইরোগাইরা যখনই ভাগ হয়ে গিয়েছিল তখনই সে একটা নতুন একটা স্পাইরোগাইরা হয়ে গিয়েছিল, ভাগ হওয়ার পরেই নতুন একটা স্পাইরোগাইরা। কিন্তু পুনরায় উৎপাদন, দেখো যখন ভাগ হয়েছিল তখন কিন্তু এই যে খণ্ডিত হওয়ার পর এ কিন্তু প্ল্যানেরিয়া লার্ভা ছিল না, বা হয়নি। হয়েছে কি? এ কি করেছে? আবার পুনরায় উৎপাদন করেছে, পুনরায় একে মিডলের অংশ এবং লেজ তৈরি করতে হয়েছে, এই অংশটাকে মাথা তৈরি করতে হয়েছে, এই অংশটাকে দেখো তোমরা উপরেও মাথা তৈরি করতে হয়েছে এবং মিডলের অংশ তৈরি করতে হয়েছে, তারপরে এরা প্ল্যানেরিয়া লার্ভা হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে পুনরুৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে পুনরায় উৎপাদিত করতে হচ্ছে, এই জন্য এটার আরেকটা নতুনভাবে নাম দেওয়ার দরকার হয়েছে, যেটা নাম হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতি বা রিজেনারেশন। মনে থাকবে? তো যাই হোক, আমরা মোটামুটি 5টা ভাগ, এছাড়াও আরো একটা ভাগ রয়েছে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও আমি পরের যে পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে রেণু উৎপাদন। দেখো, বা এটাকে আমরা স্পোর ফরমেশন বলবো, স্পোর ফরমেশন বা রেণু উৎপাদনের মাধ্যমে। তো রেণু উৎপাদনের মাধ্যমে বেশ কিছু ছত্রাক, ফার্ন, মশ বর্গ এরা বংশ বিস্তার করে। তবে এই রেণু বিভিন্ন ধরনের হয়। তো তার মধ্যে তোমরা কিছু মনে রাখো, যেরকম রেণুর প্রকারভেদের মধ্যে প্রথমেই তোমাদের আমি বলবো জুস্পোর,
জুস্পোর বা এটার আরেকটা নাম হচ্ছে চলরেণু। ওকে, নাম্বার বি অ্যাপ্লানোস্পোর বা এটাকে বলা হয় অচলরেণু। ওকে, নাম্বার সি কনিডিয়া এবং নাম্বার ডি সমরেণু এবং নাম্বার ই অসম রেণু। তো এতগুলো তোমাদের বইয়ের মধ্যে নেই। চলরেণু বা জুস্পোর, দেখো চলরেণু মানে হচ্ছে চলরেণু এ চলতে পারে। কেন চলতে পারে? কারণ হচ্ছে চলরেণুর মধ্যে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা মানে এটা হচ্ছে একটা গমন অঙ্গ, ফ্লাজেলা। তো এই অঙ্গটা থাকার জন্য বা এই অংশটা থাকার জন্য এ চলতে পারে, এই জন্য চলরেণু। অচলরেণু চলতে পারে না, এক জায়গায় স্থির থাকে কারণ এর ফ্লাজেলা নেই। আর কনিডিয়া এ কিছু স্পোর, যেগুলো হচ্ছে বায়বীয় কিছু স্পোর তৈরি করে এবং এটা লক্ষ্য করা যায় পেনিসিলিয়ামের মধ্যে। পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক তোমরা নাম শুনেছো। তো কনিডিয়া দ্বারা বংশবিস্তার করে পেনিসিলিয়াম, নামটা মনে রাখবে, পেনিসিলিয়ামের মধ্যে। ওকে, এছাড়াও রয়েছে সমরেণু, মানে যে সমস্ত রেণুর আকৃতি এবং আয়তন একই রকম সেগুলো হচ্ছে সমরেণু। আর যে সমস্ত রেণুর আকার আকৃতি একই রকম নয় তাদেরকে বলা হয় অসমরেণু। তো তোমরা এই যে কয়েকটা রয়েছে এই কয়েকটা একটু মনে রাখবে যে কনিডিয়া পেনিসিলিয়াম বংশবিস্তার করে। সমরেণু কি? যেগুলো হচ্ছে সমান আকার আকৃতিগত দিক থেকে। অসমরেণু যেগুলো আকার আকৃতিগত দিক থেকে একই রকম নয়। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের এই দুটো, এই তিনটা তোমরা যদি মনে নাও রাখো কিন্তু মনে রাখতে হবে চলরেণু আর অচলরেণু, মানে জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর। এই চলরেণু যেগুলো ফ্লাজেলা যুক্ত, এই চলরেণু দ্বারা বংশ বিস্তার করে ফাইটোপথোরা, ফাইটোপথোরা। আর অচলরেণু দ্বারা বংশ বিস্তার করে যেরকম হচ্ছে মিউকর, মিউকর। হ্যাঁ, এছাড়াও চলরেণুর উদাহরণ দেওয়া যাবে যেরকম হচ্ছে ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, এই ধরনের শৈবালরাও চলরেণু দ্বারা বংশ বিস্তার করে। তো যাই হোক, এই হলো টোটাল তোমাদের অযৌন জনন যেইটুকু আমাদের বইয়ের মধ্যে আলোচনা করা রয়েছে। এছাড়াও আরো কিছু পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো তোমরা যদি মনে রাখতে পারো ভালো, যেরকম ভাবে কনজুগেশন বা সংযুক্তি দ্বারা বংশ বিস্তার করে প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম কনজুগেশন বা সংযুক্তির মাধ্যমে বংশ বিস্তার করে। তো যাই হোক, এত কিছু তোমাদের প্রয়োজন পড়বে না। আশা করছি এইটুকু অধ্যয়ন করলেই তোমাদের যে সিলেবাসে যতটা রয়েছে কমপ্লিট হয়ে যাবে এবং এইটুকু তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে আশা করি সমস্ত যে অযৌন জননটা তোমরা বুঝে যাবে। যাই হোক, তারপরেও তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং পাশে অবশ্যই থাকা যে বেল আইকনটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর সেই বেল আইকনটি প্রেস করো, যেন এরপরের নোটিফিকেশনগুলো অবশ্যই তোমরা খুব সহজেই পেয়ে যাও। এবার চলে আসো আমরা একটু কথা বলে নিই যেখান থেকে কোন শব্দগুলো পড়লে, যেগুলো বেশি পরীক্ষায় আসে, কোন শব্দগুলো পড়লে আমাদের কমন আসবে। তো এখানে তোমাদের যদি পদ্ধতিগুলো তোমরা মনে নাও রাখো, কারণ এই পদ্ধতিগুলো অ্যাকচুয়ালি বিস্তারিতভাবে কিভাবে বিভাজন হলো বিস্তারিতভাবে আলোচনা তোমরা অবশ্যই 11-এ পাবে। তো এখন ক্লাস 10-এ আমি যদি বেশি কিছু পড়তে না চাই তাহলে আমি কোন অংশগুলো পড়বো? আমাদের অবশ্যই পড়তে হবে যে উদাহরণগুলো পড়তে হবে, যেরকম দ্বিবিভাজন দ্বারা বংশ বিস্তার করে এমন একটি প্রাণীর নাম লেখো, তখন কিন্তু আমাদের অ্যামিবা নামটা মনে রাখতে হবে। বহু বিভাজন দ্বারা বংশ বিস্তার করে এমন একটি প্রাণীর নাম লেখো, তখন কিন্তু আমাদের প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কথা মনে রাখতে হবে। যেরকম একটু আগেই আমরা পড়লাম যে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন প্রক্রিয়া বংশবিস্তার করে এরকম একটি শৈবালের নাম লেখো, তখন কিন্তু আমাদের স্পাইরোগাইরার নাম মনে রাখতে হবে। তো অবশ্যই আমরা অ্যামিবা, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ইস্ট, হাইড্রা, এই যে উদাহরণগুলো কোনটার সাথে কোনটা রয়েছে সেগুলো কিন্তু মনে রাখতেই হবে এবং এগুলো থেকেই প্রশ্ন আসে। তো যাই হোক, পরের ভিডিওতে আমরা এরপরে অঙ্গজ জনন নিয়ে কথা বলবো এবং অঙ্গজ জনন খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এতটুকুই।